ধুলো ভরা মিলের উঠানে সে সকালের আলোয় সুজন একা বস্তা তুলছে। হঠাৎ একটি চকচকে এসইউভি এসে থামে, আর সেখান থেকে নামল রুবিনা আর রাশেদ। রুবিনা যে তার পুরনো স্ত্রী ছিল, টাকার লোভে তাকে ছেড়ে চলে যায়। যেই তাদের নজর সুজনের ওপর পড়ল, তখন তারই পুরনো স্ত্রী রুবিনা আর তার নতুন ধনী সঙ্গী রাশেদ চৌধুরী প্রকাশ্যে অপমান করে। তোমার জীবন তো এক পাও এগোয়নি। সবাই হাসে। সুজন চুপ করে বস্তা কাঁধে নেয়, কিন্তু তার চোখে যে শান্তি, সেটা শূন্য নয়। কেউ জানে না এই ধুলোর নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য, যা ফাঁস হলে পুরো বাজারের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা ভুল দাড়িপাল্লা, একটা ছোট ছেলের কানে শোনা কথা, আর সুজনের সেই নীরব অপেক্ষা। এবার সত্যি বেরোবে, কিন্তু কিভাবে? কার আসল চেহারা উঠবে আয়নায়? তো চলুন শ্যামনগরের সেই ধুলো মাখা সকাল থেকে শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রার। শ্যামনগরের সেই সকালে এমন কিছু একটা ছিল, যেন আকাশ সারা রাত ধরে গ্রামবাসীদের ক্লান্তি নিজের আঁচলে সযত্নে লুকিয়ে রেখেছিল। নভেম্বরের শেষ সপ্তাহ ছিল। মাঠ থেকে কাটা ধানের সোঁদা গন্ধ বাতাসে মিশে যাচ্ছিল, এবং বাজারের দিকে যাওয়া কাঁচা রাস্তায় গরুর গাড়ি, ছোট ট্রাক আর সাইকেলের দীর্ঘ সারি ধীরে ধীরে এগোচ্ছিল। দূরে কোথাও মন্দিরের ঘণ্টা বাজছিল, কিন্তু মা অন্নপূর্ণা রাইস মিলের বিস্তীর্ণ উঠোনে জীবনের অন্য এক আরতি শুরু হয়ে গিয়েছিল। বস্তা পড়ার ধূপধাপ শব্দ, শ্রমিকদের হাঁকডাক, লোহার ভারী দাড়িপাল্লার ক্যাচক্যাচ শব্দ এবং ঘামে ভেজা মানুষদের ভারী নিঃশ্বাস। এই শব্দগুলোর মাঝেই সুজন দাস চুপচাপ দাঁড়িয়েছিল। তার কাঁধে লাল হলুদ রঙের একটি পুরনো গামছা রাখা ছিল। গায়ের কুর্তাটা জায়গায় জায়গায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এবং পায়ের চটি এতটাই ক্ষয় গিয়েছিল যেন সেগুলো তার সাথে বহু বছর ধরে জীবনের সব দুঃখ বয়ে বেড়াচ্ছিল। কোনো অভিযোগ ছাড়াই সে ধানের একটি ভারী বস্তা নিজের পিঠে তুলে নিল এবং ধীরে ধীরে গুদামের দিকে এগোল। যারা তাকে দেখত, তারা শুধু এটুকুই বুঝত যে সে একজন সাধারণ কুলি, যার ভাগ্য হয়তো এই ধুলো, এই বস্তা আর এই নুয়ে পড়া কোমরেই লেখা আছে। কিন্তু কেউ জানত না যে কিছু মানুষ বাইরে থেকে যতটা ভাঙা দেখায়, ভেতরে ততটাই বড় ঝড় লুকিয়ে রাখে। সুজনের চোখে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু সেই শান্তি শূন্য ছিল না। তাতে বছরের পর বছর ধরে পাওয়া আঘাত, না বলা অসম্পূর্ণ কথা এবং এমন এক গোপন রহস্য চাপা ছিল, যা যদি ফাঁস হয়ে যেত তাহলে পুরো শ্যামনগর বাজারের মুখ চিরতরে বন্ধ হয়ে যেত। তখনই মিলের বাইরে হঠাৎ একটি সাদা রঙের চকচকে এসইউভি এসে থামল। সাথে সাথে ধুলোর মেঘ উড়ল। শ্রমিকদের ঘাড় একসাথে সেই দিকে ঘুরে গেল, এবং গাড়ির দরজা খুলতেই রুবিনা সেন একটি ঝলমলে শাড়িতে নিচে নামল। বস্তার উপরই সুজনের হাত থমকে গেল। মন সেই পুরনো চেনা নাম চিনতে পারল, এবং পুরনো সব ক্ষতগুলো যেন আবার নতুন করে জেগে উঠল। রুবিনা নামতেই মিলের উঠানের কোলাহল এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। সাদা এসইউভির চকচকে ভাব রোদে এমনভাবে চোখে বিঁধছিল, যেন ধুলো ভরা উঠানে কেউ হঠাৎ করে এক বিশাল আয়না রেখে দিয়েছে। তার হাতের চুড়িগুলো রিনিঝিনি করে বাজছিল, শাড়ির পাড় বাতাসে হালকা হালকা উড়ছিল, আর তার ঠিক পেছনেই রাশেদ চৌধুরী গাড়ি থেকে নামল কালো চশমা চোখে। তার পরনে ছিল ইস্ত্রি করা পরিষ্কার শার্ট, এবং চেহারায় সেই শীতল অহংকার যা প্রায়শই সম্পদের সাথে বিনা আমন্ত্রণেই চলে আসে, কিন্তু মানবিকতার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সুজন ধীরে ধীরে বস্তাটি নিচে রাখল। তার কাঁধে গামছার দাগ গভীরভাবে বসে গিয়েছিল। সে রুবিনাকে দেখল, তারপর সাথে সাথে নিজের দৃষ্টি নামিয়ে নিল। কিছু মুখ মানুষ বছরের পর বছর পেরিয়ে গেলেও ভুলতে পারে না। সেই মুখগুলো স্মৃতির মতো ফেরে না, বরং দগদগে ক্ষতের মতো ফিরে আসে। রুবিনার নজর যখনই সুজনের ওপর পড়ল, তার ঠোঁটে একটি বাঁকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে একটু এগিয়ে গেল এবং এত উঁচু গলায় কথা বলল, যাতে কাছে দাঁড়িয়ে থাকা শ্রমিকরাও স্পষ্ট শুনতে পায়। আরে সুজন দাস, তুমি এখনো এখানেই পড়ে আছো? সেই বস্তা বওয়া, সেই ধুলোয় দাঁড়িয়ে থাকা, সেই নুয়ে পাড়া কোমর, এতগুলো বছরে তোমার জীবন তো এক পাও এগোয়নি দেখছি। মিলের কাছে লোহার দাড়িপাল্লাটা ঠিক তখনই ক্যাচ ক্যাচ করে উঠল।
একটি ট্রাক পেছনের দিকে সরে আস্তে আস্তে জোরে হর্ন বাজাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সবার শ্রবণশক্তি যেন রুবিনার গলাতেই আটকে গিয়েছিল। কয়েকজন শ্রমিক লজ্জায় মাথা নিচু করে নিল, কয়েকজন চুপচাপ দাঁড়িয়ে এই তামাশা দেখতে শুরু করল। হারুন ব্যাপারী ঠোঁট চেপে নিজের হাসি আটকাল, তবুও তার চোখের ঝিলিক বলে দিচ্ছিল যে তার কাছে এসব বেশ বিনোদন মনে হচ্ছিল। রাশেদ রুবিনার কাঁধে হাত রাখল এবং হালকা অবজ্ঞার সুরে বলল, বাদ দাও রুবিনা, সব মানুষ তো আর ওপরে ওঠার জন্য তৈরি হয় না। কিছু মানুষ সারা জীবন শুধু অন্যদের বোঝাই বয়ে বেড়ায়। এই কথা শুনে রুবিনা আরও মন খুলে হাসল। সে তার সোনার চুড়িগুলো নাড়াল, যেন সে নিজের জয়ের প্রমাণ সবাইকে দেখাচ্ছিল। দেখলে তো সুজন, ভাগ্য বেছে নেওয়ার মধ্যে ঠিক এটাই পার্থক্য। যখন আমি তোমার সাথে ছিলাম, রোজ সন্ধ্যায় ধারের হিসেব শুনতাম। কখনো ছাদ চুঁইয়ে জল পড়ত, কখনো উনুনে শুধুই পাতলা ডাল বসত, আর তুমি সব সময় বলতে সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু কবে, কোন জন্মে? সুজনের ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে খুব ভালো করেই জানত কিছু উত্তর সত্যি হওয়া সত্ত্বেও একেবারে অর্থহীন হয়, কারণ সামনের জন কোনো উত্তর শুনতে নয়, বরং শুধু আঘাত দিতে এসেছে। রাবেয়া খালা নিজের ছোট চায়ের দোকান থেকে এই সব দৃশ্য দেখছিল। ফুটন্ত কেতলি থেকে ধোঁয়া উঠছিল, রতন মাটির ভার সাজাচ্ছিল, কিন্তু দুজনেরই চোখ সুজনের ওপর স্থির হয়ে আটকেছিল। রাবেয়া খালা তার জীবনে অনেক শ্রমিককে ক্লান্ত হতে দেখেছিল, অনেক কৃষককে ফসলের জন্য কাঁদতে দেখেছিল, কিন্তু কোনো জ্যান্ত মানুষকে তার পুরনো সম্পর্কের হাতে এভাবে প্রকাশ্যে ভেঙে পড়তে দেখাটা আরও অনেক বেশি কষ্টের ছিল। সে মনে মনে চাইছিল যে কেউ একজন অন্তত কিছু বলুক, কিন্তু গরিবের গলা অনেক সময় পেটের আগুনের ভয়েই বন্ধ হয়ে যায়। রাবেয়া আবার বলতে শুরু করল, তোমার কি মনে আছে যখন আমি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি ওষুধ আনতে পায়ে হেঁটে গিয়েছিলে? তখন আমার মনে হয়েছিল যে এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। কিন্তু পরে বুঝতে পারলাম সেটা তো আসলে বাধ্যবাধকতা ছিল। যে মানুষের কাছে নিজের স্ত্রীকে রিকশায় বসানোর মতো কয়েকটা টাকা নেই, সে তাকে জীবনে আর কি সম্মান দেবে? সুজনের আঙুলগুলো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে গেল। সেই দিনটি তারও খুব স্পষ্টভাবে মনে ছিল। প্রবল বৃষ্টি হচ্ছিল, রাস্তা কাদায় সম্পূর্ণ ভরা ছিল, এবং সে সত্যি সত্যি ভিজতে ভিজতে অনেক দূর থেকে ওষুধ এনেছিল। তার মনে হয়েছিল সে নিজের স্বামীর কর্তব্য পালন করেছে। আজ সেই সুন্দর স্মৃতি রুবিনার মুখে খোটা হয়ে ফিরে এল। ভিড়ের মধ্যে হালকা হাসির রোল উঠল। শব্দ ছোট ছিল, কিন্তু এর জ্বালা ছিল অনেক বেশি। সুজন মাথা নিচু করে নিল এবং পুরনো গামছা দিয়ে কপালের ঘাম মুছল। সে চেয়েছিল চিৎকার করে বলে দিতে যে শ্রম দেওয়া কোনোদিন অপমানজনক নয়, এবং সত্যিকারের ভালোবাসা পকেট দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে মাপা হয়। কিন্তু সে কিছুই বলল না। সে নীরবে পরের বস্তাটির দিকে এগিয়ে গেল। পাগুলো খুব ভারী ছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। ভেতরে সে শুধু এতটুকুই বলল যে যারা শুধু আমার বাইরের রূপ দেখে, তারা আমার ভেতরের আসল আগুন চেনে না। কিন্তু সেই সকালের অপমান তখনও শেষ হয়নি। সুজন জানত না যে কিছুক্ষণ পরেই তার কাঁধে ধানের বস্তার চেয়েও অনেক ভারী আরেকটি বোঝা চাপিয়ে দেওয়া হবে। সুজন যখনই পরের বস্তার দিকে হাত বাড়াল, পিছন থেকে রাশেদের গলা ভেসে এলো, থামো। গলা খুব একটা উঁচু ছিল না, কিন্তু তাতে এমন এক কঠোর নির্দেশ ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত শ্রমিকরাও থমকে গেল। রাশেদ এই মিলের আসল মালিক ছিল না, এই কথা কয়েকজন পুরনো মানুষ খুব ভালো করেই জানত, কিন্তু সেই মৌসুমে তার চুক্তির ওপর অনেক সাধারণ শ্রমিকের রোজগার টিকে থাকত। তাই তার সামনে কথা বলা থেকে মানুষ নিজেকে এড়িয়ে চলত। সে ট্রাকের কাছে রাখা ভারী বস্তাগুলোর দিকে ইশারা করল। সেই বস্তাগুলো এখনই সোজা মাঠ থেকে এসেছিল, ধানে একেবারে কানায় কানায় ভরা। দড়ি দিয়ে এতটা শক্ত করে বাঁধা ছিল যে সাধারণত সেগুলো দুজন লোক মিলে একসাথে তুলত। রাশেদ তাচ্ছিল্যভরে হেসে বলল, সুজন, আজ দেখি তোমার কাঁধে ঠিক কতটা জোর বেঁচে আছে। এই বস্তাটা একা কাঁধে করে ভেতরে রাখো। মতিন সাহেব এক মুহূর্তের জন্য রাশেদের দিকে তাকালেন। তার চেহারায় দ্বিধা খুব স্পষ্ট ছিল, কিন্তু তিনি নিরুপায় হয়ে চুপ করে থাকলেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা হারুন ব্যাপারী সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, এরা তো অনেক পুরনো শ্রমিক, এদের আর এসব তুলতে কি অসুবিধা হবে?
তার স্বরে কোনো সাহায্য নয়, বরং সস্তা তামাশা লুকিয়েছিল। সুজন কারোর সাথে এক বর্ণ তর্ক করল না। সে ভারী বস্তার নিচে 2 হাত রাখল। দড়ির খসখসে গিঁট তার আঙুলে গভীরভাবে বিঁধছিল। ধানের তুষ হাতের তালুতে আটকে গেল। সে নিজের হাঁটুতে জোর দিল এবং ধীরে ধীরে বস্তাটিকে কাঁধে টেনে নিল। কয়েক মুহূর্তের জন্য তার পুরো শরীর কেঁপে উঠল, যেন মাটি তাকে জোর করে পেছন দিকে টানতে চাইল। তবুও সে অসীম শক্তিতে নিজের ভারসাম্য বজায় রাখল। রুবিনা কিছু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার চেহারায় বিন্দুমাত্র দয়া ছিল না, শুধু এক ঠান্ডা নিষ্ঠুর কৌতূহল ছিল। সে ধীরে করে বলল, তবে এতটাও আস্তে নয় যে মানুষ শুনতে পাবে না। অন্তত একটি কাজ তো আছে যাও এখনও ঠিকঠাক পারে, অন্যের বোঝা পাওয়া। সুজন মাথা তুলল না। সে ভারী বস্তা নিয়ে গুদামের দিকে এগোতে লাগল। প্রতিটা কদমের সাথে তার পায়ের নিচে ধুলো উড়ছিল এবং ভিড় নিজে থেকেই তাকে রাস্তা ছেড়ে দিচ্ছিল। তখনই হঠাৎ বস্তার একটি পুরনো সেলাই খচাং শব্দ করে মাঝখান থেকে খুলে গেল। প্রথমে কিছু ধানের দানা পিছলে পড়ল, তারপর ধানের এক সরু ধারা তার কাঁধ থেকে নেমে মাটিতে ছড়িয়ে পড়তে লাগল। আরে, হারুন চিৎকার করে উঠল, দেখো দেখো, মাল ফেলে দিয়েছে ও। সুজন সাথে সাথে বস্তাটিকে সাবধানে নিচে নামিয়ে রাখল, যাতে ক্ষতি আর না বাড়ে। সে ছেঁড়া সেলাইটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল, কিন্তু ততক্ষণে মাটিতে অনেকটা ধান ছড়িয়ে পড়েছিল। রাশেদ দ্রুত পায়ে এগিয়ে এলো। তোমার কি জানা আছে এই মাল কত টাকার? সে রেগে গিয়ে ধমক দিয়ে বলল, কাজ না পারলে ঘরে বসে থাকো, এখানে কোনো খেলা চলছে না। সুজন শান্ত স্বরে উত্তর দিল, বাবু, বস্তার সেলাই আগে থেকেই খুব দুর্বল ছিল। রাশেদ হাসল, যেন এটা কোনো উত্তর নয়, বরং একটা সস্তা অজুহাত। সব ভুলের কারণও আগে থেকেই তৈরি রাখো দেখছি তোমরা, এই ক্ষতি হলে মজুরি থেকে টাকা কাটা যাবে। সুজন কিছুই বলল না। সে নিচে ঝুঁকে পড়ল এবং 2 হাত দিয়ে ছড়িয়ে পড়া ধান গোছাতে লাগল। সেই ঝোঁকা অবস্থাতেই তার নজর হঠাৎ দাড়িপাল্লার কাছে গেল, যেখানে কিছুক্ষণ আগে ফাতেমা বেগমের বস্তাগুলো মাপা হয়েছিল। ফাতেমা তখনও একপাশে দাঁড়িয়েছিল, চোখে একরাশ দুশ্চিন্তা নিয়ে। তার ঘরে 2 ছোট বাচ্চা ছিল এবং এই ফসলের টাকার উপরই তার সারা মাসের রেশন, বাচ্চাদের স্কুলের ফি এবং প্রয়োজনীয় ওষুধ নির্ভর করছিল। সুজন ধান গোছাতে গোছাতে স্পষ্ট দেখল যে দাড়িপাল্লার নিচে মাটি দিয়ে অর্ধেক ঢাকা একটি ছোট্ট ভারী লোহার টুকরো কৌশলে রাখা আছে। সেটা দেখতে সাধারণ পাথরের মতো দেখাচ্ছিল, কিন্তু তার জায়গাটা ভীষণ অদ্ভুত ছিল। তারপর তার নজর টেবিলের ওপর রাখা রেজিস্টারের ওপর গেল, যেটা খোলা পড়েছিল। সেখানে ফাতেমার নাম লেখা ছিল, কিন্তু ওজন ততটা লেখা ছিল না যতটা তার বস্তাগুলো থেকে হওয়া উচিত ছিল। সুজন মুহূর্তেই বুঝে গেল যে ব্যাপারটি শুধু তার ছেঁড়া বস্তার নয়, এখানে অন্য কারোর ঘামও প্রতিনিয়ত চুরি হচ্ছে। সে চাইল যে সেই মুহূর্তেই চিৎকার করে সব বলে দিক, কিন্তু সে ফাতেমার দিকে তাকাল। গরিব মহিলার কথায় মানুষ সহজে ভরসা করে না। যদি সে এখনই বলতো, তাহলে পুরো দোষ তার ওপরেই এসে পড়ত। তারা বলতো সে নিজের দোষ ঢাকতে শ্রমিকের সাথে মিলে মিথ্যা গুজব ছড়িয়েছে। তাই সুজন সত্যিকে নিজের ভেতরেই আটকে রাখল, ঠিক যেমন কোনো অভিজ্ঞ কৃষক বীজকে সঠিক মরশুম আসা পর্যন্ত সযত্নে মাটিতে লুকিয়ে রাখে। হারুন তখনও বলছিল, আজ ওর অর্ধেক মজুরি সোজা কেটে নাও। কিছু লোক তার কথায় সম্মতিতে মাথা নাড়াতে লাগল। সুজন মাথা নিচু করে ধান তুলল। তার হাত ধুলোর মধ্যে সমানে জ্বলছিল, কিন্তু তার মনে এখন আর কোনো ভয় বা দ্বিধা ছিল না। ধানের প্রতিটি দানা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে একদিন এর সব হিসেব হবে, কোনো অন্ধ প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং সত্যিকে তার সঠিক জায়গায় বসানোর জন্য। ফাতেমা বেগমের চোখ জলে ভরে গেল। সে জানত না সুজন কতটা বুঝে নিয়েছে, কিন্তু এটুকু সে ঠিকই বুঝতে পেরেছিল যে এই চুপচাপ থাকা মানুষটি অন্ধ নয়। সে সব দেখছে, সে সব সহ্য করছে এবং হয়তো সে সঠিক সময়ের গভীর অপেক্ষা করছে। সেদিন কাজ শেষ হবার পর সুজন মিলের পিছন দিকে অনেকক্ষণ একা বসে রইল। বিকালের রোদ ধানের বস্তাগুলোর ওপর এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন কোনো বৃদ্ধা মা তার ক্লান্ত সন্তানদের গায়ে হলুদের মতো পরম মমতায় হাত বুলিয়ে দিয়েছে। বাতাসে তুষের সোদা গন্ধ ছিল। দূরে কোথাও গরুর গাড়ির ঘণ্টা বাজছিল এবং সুজনের চোখ ধীরে ধীরে বর্তমান থেকে বেরিয়ে সেই হারানো দিনগুলোতে ফিরে গেল, যখন রুবিনা তার জীবনে কেবল একটি নাম নয়, তার পুরো পৃথিবী ছিল। সুজন আর রুবিনার বিয়ে খুব সাধারণভাবেই সম্পন্ন হয়েছিল। না কোনো বড় মণ্ডপ ছিল, না শহর থেকে আসা কোনো গায়ক ছিল,
না সোনার ভারী গয়না ছিল। গ্রামের ছোট মন্দিরে মাত্র কয়েকজন আত্মীয়, কলা পাতায় পরিবেশন করা সাধারণ খাবার, মুরব্বীদের আশীর্বাদ এবং রুবিনার লাল শাড়ি, ব্যাস এতটুকুই ছিল। তবুও সেই দিন সুজনের মনে হয়েছিল যে সে পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ পেয়ে গেছে। সে মনে মনে কঠিন প্রতিজ্ঞা করেছিল যে সে এই নারীকে কখনো একা অনুভব করতে দেবে না। শুরুর দিককার দিনগুলোতে খুব অভাব ছিল, কিন্তু একটা আপনত্বও ছিল। ঘর খুব ছোট ছিল, বর্ষায় দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যেত, কিন্তু সন্ধ্যায় উনুনের পাশে বসে থাকা রুবিনাকে দেখে সুজনের সারা দিনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যেত। নবান্ন উৎসবে সে কয়েকদিন ধরে চা খাওয়া ছেড়ে দিয়ে তিল তিল করে টাকা জমিয়েছিল এবং রুবিনার জন্য রূপোর একটি পাতলা পায়েল কিনেছিল। রুবিনা তখন মুচকি হেসে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এত ছোট একটা জিনিসের জন্য তোমার এত খুশি কেন? সুজন হেসে বলেছিল, ছোট নয়, এটা আমার মনের রোজগার। কিন্তু সময়ের সাথে সাথে সেই মনের রোজগারই রুবিনার কাছে বড্ড অসম্পূর্ণ মনে হতে লাগল। বাজারে আসা অন্যান্য নারীদের হাতে সোনার চুড়ি ছিল, শহরে যাওয়া বউদের কাছে নতুন চকচকে ফোন ছিল, আর কিছু বড় বাড়ির ছাদে রঙিন আলো জ্বলত। রুবিনা এখন নিজের ঘরকে কম, অন্যদের জাঁকজমক ঘরকে বেশি দেখতে শুরু করল। কখনো সে আক্ষেপ করে বলতো, সব ইচ্ছাকে ধৈর্য ধরে এভাবে এড়িয়ে যাওয়াও কি কোনো জীবন? কখনো সে চুপ থাকত, আর তার নীরবতায় অভিযোগের বিশাল বোঝা বাড়তেই থাকত। সুজন শব্দের দিক থেকে বরাবরই গরিব ছিল। সে উত্তর দেওয়ার পরিবর্তে পরের দিন আরও বেশি হাড় ভাঙা পরিশ্রম করত। তার মনে হতো যে হয়তো কয়েক মাস পরে ঘরের অবস্থার উন্নতি হবে, হয়তো সে রুবিনার জন্য আরও ভালো দামি শাড়ি আনতে পারবে। কিন্তু ভালোবাসা যখন শুধু পরিশ্রম দিয়ে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়, তখন অনেক সময় সামনের জন সেই পরিশ্রম নয়, বরং শুধু ঘাটতিটাই দেখে। এরই মধ্যে রাশেদ চৌধুরীর আনাগোনা বাজারে অনেক বেড়ে গেল। সে ব্যবসায়ীদের সাথে হাত মেলাত, বড় বড় কথা বলত এবং মানুষদের এটা বোঝাত যে দারিদ্র্য কোনো বাধ্যবাধকতা নয়, বরং চরম লজ্জার বিষয়। রুবিনা প্রথমে তাকে দূর থেকে অবাক হয়ে দেখত, তারপর ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করল। রাশেদ তার ভেতরের তীব্র অস্থিরতা চিনতে পেরেছিল। সে তাকে শহর, গাড়ি, দামি কাপড় এবং সম্মানের রঙিন প্রতিশ্রুতি দিল। প্রতিশ্রুতিগুলো কখনো কখনো শুকনো থালায় রাখা রুটির চেয়েও অনেক বেশি উজ্জ্বল মনে হয়। সুজন এই পরিবর্তনগুলো খুব ভালো করেই বুঝতে পারছিল। এক রাতে রুবিনা পরিষ্কারভাবে তাকে বলে দিল যে সে এমন গরিব জীবনে থাকতে পারবে না যেখানে প্রতিটি স্বপ্ন শুধু অনন্ত অপেক্ষায় পরিণত হয়। সুজন তাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টাই করল না। হয়তো সে আটকাতে পারত, কিন্তু সে খুব ভালো করেই জানত যে ভালোবাসা যদি ভিক্ষায় পরিণত হয় তবে আত্মা বড্ড ছোট হয়ে যায়। রুবিনা চলে গেল এবং ঘরে তার পায়েলের শব্দ ধীরে ধীরে শুধু এক বেদনার স্মৃতি হয়ে রয়ে গেল। কিন্তু রুবিনা একটা কথা কখনো জানতে পারেনি। সুজনের পিতা সনাতন দাস মা অন্নপূর্ণা রাইস মিলের আসল প্রতিষ্ঠাতা ছিলেন। তার চলে যাওয়ার পর মিলের আসল সমস্ত কাগজপত্র পুরনো উকিল এবং নির্ভরযোগ্য হিসাবরক্ষিকা সাবিত্রী দেবীর কাছে অত্যন্ত সুরক্ষিত রাখা হয়েছিল। বাইরের পৃথিবীর মনে হতো যে মিলটি এখন শহরের ব্যবসায়ী এবং অন্যান্য অংশীদারদের হাতেই রয়েছে। সুজন এই কথা রুবিনাকেও পুরোপুরি খুলে বলেনি, কারণ সে ভালোবাসাকে কোনোদিন সম্পদের জোরে বেঁধে রাখতে চায়নি। মারা যাওয়ার আগে সনাতন দাস তাকে বলেছিল, ছেলে, মালিক হওয়ার আগে শ্রমিকের পিঠের ব্যথাটা বুঝো। যে বস্তার ভার জানে না, সে কোনোদিন ন্যায়ের ভারও ওঠাতে পারবে না। পিতার এই কথাই সুজনকে বছরের পর বছর চুপ করে রেখেছিল। সে হেরে যাওয়া মানুষ হয়ে নয়, বরং পিতার শিক্ষা পালন করার জন্যই সাধারণ শ্রমিকদের মাঝে মিশে থেকে গিয়েছিল। আজ মানুষ তাকে নুয়ে পড়া দুর্বল মনে করত, কিন্তু সে ভেতরে ভেতরে ভেঙে পড়েনি। সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল, যখন সে আসল সত্যিটা বলবে এবং কোনো কোলাহল ছাড়াই সবাইকে তাদের আসল আয়না দেখিয়ে দেবে। পরের দিনের সকালে যখন সুজন আবার মা অন্নপূর্ণা রাইস মিলে পৌঁছল, তখন শ্যামনগরের বাতাস আগের মতোই ছিল, কিন্তু মানুষের নজর কিছুটা যেন বদলে গিয়েছিল। কেউ সামনে এসে কিছু বলতো না,
কিন্তু চায়ের দোকান, জলের কল এবং মাপার ঘরের কাছে তার নাম ধীর গলায় মানুষের মুখে ঘুরতে থাকত। সুজন সেই কথাগুলো কান পেতে শুনেছিল, তবুও সে নিজের কাজে নিবিষ্ট মনে লেগে রইল। সে এখন খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে পৃথিবী অনেক সময় মানুষের দুঃখ দেখে না, কেবল তার ভেঙে পড়ার দৃশ্য দেখার অপেক্ষা করে। দুপুরের ব্যস্ত পরিবেশে দুপুর পর্যন্ত মিলের উঠান আবার ধুলো এবং প্রবল কোলাহলে ভরে গেল। ট্রাক আসত, বস্তা নামানো হতো, দাড়িপাল্লা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করত, আর ঘরমাক্ত শ্রমিকেরা নিজেদের ভাগের বোঝা বইতে থাকত। এই ভিড়ের একপাশে রাবেয়া খালার ছোট চায়ের দোকান ছিল। টিনের চাল, কাঠের দুটো নড়বড়ে বেঞ্চ, মাটির উনুন আর একটা পুরনো কালো কেতলি, ব্যাস এইটুকুই ছিল তার পুরো সংসার। কিন্তু এই ছোট্ট জায়গাতে এমন একটা অদ্ভুত উষ্ণতা ছিল যা শুধু চা থেকে নয়, বরং একেবারে মন থেকে উঠত। সুজন জল খেতে সেখানে দাঁড়ালে রাবেয়া খালা তাকে না জিজ্ঞেস করেই তার সামনে মাটির ভাঁড় ভর্তি চা রেখে দিল। নে বাবা, আদা দেওয়া কড়া চা, সকাল থেকে তোর চেহারায় বড্ড ক্লান্তি দেখতে পাচ্ছি। সুজন সাথে সাথে পকেটের দিকে হাত বাড়াল। খালা, এখন তো পকেটে টাকা নেই, সন্ধ্যায় মজুরি পেলে দিয়ে দেব। রাবেয়া খালা তাকে এমনভাবে দেখল যেমন কোনো মা তার জেদি সন্তানকে দেখে। টাকার কথা বললে চা এক্ষুনি ফেরত নিয়ে নেব। এই বুড়ির চোখ সব দেখতে পায় রে সুজন। মানুষের কাঁধে বস্তা থাকলেও এই চোখ বুঝে যায় যে আসল বোঝা কোথায় রাখা আছে। সুজন ভাঁড়টি 2 হাত দিয়ে আলতো করে ধরল। চায়ের উষ্ণতা তার আঙুল ছুঁয়ে যেন বুক পর্যন্ত নেমে গেল। সে কিছুই বলতে পারল না, শুধু হালকা একটা হাসি তার ক্লান্ত মুখে ফুটে উঠল। কাছেই রতন ভাঁড় ধুচ্ছিল। 12 বছরের রোগা পাতলা একটি ছেলে, চোখে অসীম ঝিলিক এবং হাতে দ্রুততা। সে এদিক ওদিক তাকাল, তারপর কাগজে মোড়ানো ছোট দুটো পিঠে সুজনের দিকে বাড়িয়ে দিল। কাকা, এটা বেঁচে গিয়েছিল, ফেলে দেওয়া একদম ঠিক নয়, আপনি খেয়ে নিন। রাবেয়া খালা মিথ্যে রাগ দেখাল। আরে, তুই সব কথায় মাঝে কেন আসিস রে? রতন শুধু মিষ্টি করে হেসে দিল। সুজন পিঠে নিল এবং তার মাথায় আদরে হাত বুলিয়ে বলল, ভগবান করুক তুই পড়াশোনা করে অনেক বড় মানুষ হোস। তৎক্ষণাৎ ছেলেটি সাথে সাথেই উত্তর দিল, বড় মানুষ হয়ে কি করব কাকা? আমি তো এমন একটা বড় চায়ের দোকান খুলব যেখানে গরিব শ্রমিকেরা ধারেও চা খেতে পাবে। সুজন তাকে দেখল এবং মনে মনে ভাবল, পৃথিবী যে বাচ্চাদের গরিব বলে তাচ্ছিল্য করে, কখনো কখনো তাদের স্বপ্নই পৃথিবীর সবচেয়ে ধনী হয়। সন্ধে নামার ঠিক আগে ফাতেমা বেগম নিজের খালি বস্তাগুলো গোছাতে গোছাতে তার কাছে এলো। তার চেহারায় এক অদ্ভুত সংকোচ ছিল, যেন কেউ নিজের কষ্টের কথা বলতেই খুব লজ্জাবোধ করছিল। সে আস্তে করে বলল, সুজন ভাই, ওই দিন আপনি কিছুই বলেননি, কিন্তু আমার মনে হল আপনি সব বুঝে গিয়েছিলেন। আমার ফসলের ওজন কম লেখা হয়েছিল, তাই না? সুজন চারদিকে একবার তাকাল, তারপর শান্ত স্বরে বলল, ফাতেমা বুবু, এখনই একা আওয়াজ তুলবেন না। যাদের কাছে অনেক শক্তি থাকে তারা গরিবের সত্যতাকেও মুহূর্তের মধ্যে মিথ্যা বানিয়ে দেয়। কিন্তু হিসেব কোনোদিন মুছে যায় না, শুধু সঠিক সময়টা আসতে দিন। ফাতেমার চোখ জলে ভরে গেল। বাচ্চাদের স্কুলের ফি বাকি আছে, ঘরে ওষুধও আনতে হবে। আমি এই কথা কাকে বলবো? সুজন নিজের পকেট থেকে কিছু মোড়ানো ছোট নোট বের করল। সেই পরিমাণটা খুব বেশি ছিল ওর কাছে, হয়তো কোনো ধনীর চোখে এই টাকা কিছুই নয়, কিন্তু একজন সাধারণ শ্রমিকের সারা দিনের নিঃশ্বাস থেকে বের করা কঠোর পরিশ্রমের টাকা ছিল। সে ওই নোটগুলো ফাতেমার দিকে বাড়িয়ে দিল। আপনি এটাকে দয়া করে সাহায্য মনে করবেন না, এটাকে নিজের ধানের প্রথম ফিরে আসা আসল অধিকার মনে করুন। ফাতেমা হাত পিছিয়ে নিল। না না ভাই, তুমি নিজেই বা কত টাকা রোজগার করো? সুজন ধীরে করে বলল, মাঝে মাঝে খিদে অর্ধেক ভাগ করে নিলে দুঃখও অর্ধেক হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে কোনো বিশাল ভিড় ছিল না, কোনো করতালি ছিল না, কোনো ঘোষণাও ছিল না। শুধু একজন নিরুপায় মা ছিল যে নিজের বাচ্চাদের মুখের আহারের জন্য লড়ছিল। একটা ছোট ছেলে ছিল যে ধারে চা বিক্রির স্বপ্ন দেখছিল। আর একজন চুপচাপ মানুষ ছিল যে অপমান সহ্য করতে করতেও অন্যের গভীর ব্যথা বুঝতে পারত। রাতে বাড়ি ফেরার সময় সুজনের একাকিত্ব পুরোপুরি শেষ হয়নি, তবে মনটা কিছুটা হালকা অবশ্যই হয়ে গিয়েছিল। তার মনে হল
অন্ধকার দিনগুলোতেও কিছু প্রদীপ মিটমিট করে জ্বলতে থাকে, কখনো ভাঁড়ের চায়ে, কখনো বাচ্চার ভাগ করে দেওয়া পিঠেতে, এবং কখনো কোনো গরিব মায়ের সজল কৃতজ্ঞ চোখে। পরের দিন দুপুরের পর মা অন্নপূর্ণা রাইস মিলের উঠানে এক অচেনা মানুষকে দেখা গেল। সে না তো বড় ব্যবসায়ীর মতো চকচকে দামি কাপড় পরেছিল, না কোনো সরকারি অফিসারের মতো দেমাক তার হাঁটার মধ্যে ছিল। হালকা সাদা শার্ট, বাদামি রঙের প্যান্ট, হাতে পুরনো চামড়ার ব্যাগ এবং চোখে এমন এক অবোধ শান্তি যেন সে মানুষদের কথার চেয়ে তাদের নীরবতা বেশি শুনতে এসেছে। তার নাম ছিল তারেক রহমান, ফরিদপুর থেকে আসা একজন নামকরা উকিল। কিন্তু সেই সময় মিলে খুব কম লোকই জানত যে সে আসলে ঠিক কী কাজে এসেছে। মতিন সাহেব তাকে মাপার ঘরের কাছে নিয়ে গেলেন এবং টেবিল থেকে রেজিস্টার দেখাতে লাগলেন। তারেক কাগজগুলো গভীর মনোযোগে দেখলেন, তারিখ দেখলেন, মজুরির সারিগুলো মেলালেন। তারপর মাথা তুলে উঠানে কাজ করা ঘরমাক্ত মানুষদের দেখতে লাগলেন। সে কোনো তাড়াহুড়ো করল না। কখনো জল খেতে আসা শ্রমিককে জিজ্ঞেস করত, মজুরি কি সময় মতো পাওয়া যায়? কখনো কোনো বয়োজ্যেষ্ঠ কুলিটিকে জিজ্ঞেস করত, কাঁধে চোট লাগলে চিকিৎসা কে করায়? প্রশ্নগুলো খুব ছোট ছিল, কিন্তু তাদের ভার অনেক গভীর ছিল। অনেক শ্রমিক ভয় পেয়ে তড়িঘড়ি করে বলল, সব ঠিক আছে বাবু। কেউ কেউ আবার চোখ লুকিয়ে নিল। হারুন ব্যাপারী হাসতে হাসতে বলল, এখানে কিসের অভাব আছে বাবু? কাজও আছে, চাও আছে, রুজিও আছে। তারেক তাকে শান্ত নজরে একবার দেখল। কিছু উত্তর কান দিয়ে নয়, বরং চেহারা দিয়ে পড়তে হয়। কিছুক্ষণ পর সে রাবেয়া খালার চায়ের দোকানে গেল। ফোল্ডিং ভাঁড় হাতে নিয়ে সে জিজ্ঞেস করল, খালা, এখানকার লোকেরা কি কোনো অভিযোগ করে? রাবেয়া খালা কেতলি নামাতে নামাতে বলল, বাবু, গরিব মানুষ অভিযোগ খুব কমই করে। তার সবসময় ভয় থাকে যে কোথাও তার অভিযোগই তার পেটের শত্রু না হয়ে দাঁড়ায়। তারেক সেই কথাটা খাতায় লিখল না, কিন্তু তার চেহারায় স্পষ্ট ছিল যে সেই কথাটি তার ভিতর পর্যন্ত গভীরভাবে পৌঁছে গিয়েছিল। সন্ধ্যা নামতে শুরু করলে তারেক সেদিকে এগুলো যেখানে সুজন খালি বস্তা গোছাচ্ছিল। সে কাছে এসে আস্তে করে বলল, সুজন দাস। সুজন কাজ থামিয়ে দিল। জি বাবু। তারেক আশেপাশে দেখল। তারপর তাকে মাপার ঘরের পেছনে পুরনো বড় নিম গাছটার পর্যন্ত নিয়ে গেল। সেখান থেকে মিলের কোলাহল শোনা যেত, কিন্তু শোনার মতো কোনো কান আশেপাশে ছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর তারেক বলল, তুমি এখানে অনেক কিছু দেখেছ। শ্রমিকদের দুরাবস্থা, কৃষকদের ভয়, মাপার কারচুপির খেলা এবং নিজের চরম অপমানও। এখনও কি তুমি চুপ থাকবে? সুজন সাথে সাথে উত্তর দিল না। তার চোখ উঠানের দিকে চলে গেল, যেখানে শ্রমিকেরা দিনের শেষ বস্তাগুলো ট্রাকে তুলছিল। তার ফাতেমা বেগমের সজল চেহারা মনে পড়ল, রতনের ছোট হাত মনে পড়ল, এবং বাবার গলাও যা বছরের পর বছর ধরে তার ভেতরে দাও দাও করে জ্বলছিল। সে বলল, আমি যে চুপ করে আছি এর কারণ এটা নয় যে আমি ভয় পাই। আমি শুধু চাই না যে সত্যিটা যখন প্রকাশ্যে আসবে তখন তা কাউকে পিষে ফেলতে নয়, বরং সোজা হয়ে দাঁড়াতে আসবে। তারেক জিজ্ঞেস করল, তাহলে তুমি ঠিক কি চাও? সুজন নিমগাছের গুড়িতে হাত রাখল। আমি নিজের নাম আর সম্মান ফেরানোর আগে এটা চাই যে এখানে কোনো শ্রমিকের মজুরি যেন বিনা কারণে কাটা না হয়, কোনো কৃষকের ধানের ওজন যেন কম না লেখা হয়, কোনো অসহায় মাকে যেন দাড়িপাল্লার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে না হয়। মালিকের চেয়ার বড় হয় না বাবু, যদি তার নিচে শ্রমিকের ব্যথা চাপা পড়ে থাকে। তারেকের চোখ নরম হয়ে গেল। সে আস্তে করে বলল, সনাতনবাবু তোমাকে অত্যন্ত কঠিন পথ দিয়েছিলেন সুজন, কিন্তু ভুল পথ নয়। সুজন প্রথমবারের মতো তার দিকে সরাসরি তাকাল। সে বুঝতে পারল যে এই মানুষটি শুধু খাতাপত্র দেখতে আসেনি। সে সেই বন্ধ দরজা পর্যন্ত পৌঁছে গেছে যার পিছনে বছরের পর বছর ধরে চরম সত্যি বন্দী ছিল। সেদিন সন্ধ্যায় মিল থেকে বেরিয়ে তারেক পুরনো বস্তির দিকে গেল, যেখানে সাবিত্রী দেবী তার ছোট ঘরে একাকী থাকতেন। দেওয়ালের গায়ে পুরনো ক্যালেন্ডার ঝুলছিল এবং কোণায় একটি জরাজীর্ণ কাঠের বাক্স রাখা ছিল। তিনি বেশি প্রশ্ন না করেই বাক্সটি সযত্নে খুললেন। ভেতরে লাল কাপড়ে মোড়ানো পুরনো একটি ডায়েরি, হলদেটে হয়ে যাওয়া কিছু কাগজ এবং সনাতন দাসের নিজের হাতের লেখা নোট অত্যন্ত নিরাপদে রাখা ছিল।
সাবিত্রী দেবী কাঁপা কাঁপা হাতে সেই মহামূল্যবান পুঁটলিটি তারেকের হাতে তুলে দিলেন। তার দুই চোখ জলে ভরে এলো। এবার হয়তো সময় এসে গেছে। সনাতন বাবুর ছেলে অনেক অপমান সহ্য করেছে। তারেক সাবধানে কাগজগুলো নিজের ব্যাগে রাখল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার নামছিল, কিন্তু সেই ছোট জরাজীর্ণ ঘরে সত্যের এক উজ্জ্বল শিখা জ্বলে উঠেছিল। পরের দিন সকালে মা অন্নপূর্ণা রাইস মিলে কাজ প্রতিদিনের মতোই শুরু হল, কিন্তু সুজনের ভেতরে সবকিছু আর আগের মতো ছিল না। তারেক রহমান এবং সাবিত্রী দেবীর কথার পর তার মনে হচ্ছিল যে বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা সত্যিটা এখন ধীরে ধীরে দরজার একদম কাছে এসে পৌঁছেছে। তবুও বাইরে থেকে সে সেই শান্ত স্বভাবের শ্রমিকই ছিল, কাঁধে গামছা, হাতে খালি বস্তা এবং চেহারায় ধৈর্যের সেই পুরনো আবরণ। দুপুরের দিকে রাশেদ চৌধুরী আবার মিলে পৌঁছল। তার সাথে দুজন অচেনা ব্যবসায়ী ছিল। তারা সোজা মাপার ঘরের দিকে গেল, যেখানে সেদিন কৃষকদের দীর্ঘ সারি দাঁড়িয়েছিল। হারুন ব্যাপারীও সেখানেই আশেপাশে ঘুরঘুর করছিল। কখনো রেজিস্টার ধরত, কখনো বস্তায় চক দিয়ে দাগ দিত এবং কখনো শ্রমিকদের এমনভাবে বকা দিত যেন সেই সবার হর্তাকর্তা মালিক। রাবেয়া খালার দোকানে তখন গরম চা তৈরি হচ্ছিল। তিনি রতনকে বললেন, বাবা, 3 ভাঁড় চা মাপার ঘরের পেছনে বাবুদের দিয়ে আয়, সাবধানে যাবি। রতন ট্রে তুলল এবং খুব সাবধানে পা ফেলে চলে গেল। মাপার ঘরের পেছনে খালি বস্তার বড় স্তূপ ছিল এবং অর্ধেক ভাঙা দেয়ালের কাছে গভীর ছায়া পড়েছিল। যেই সে চা নামিয়ে রাখতে একটু ঝোঁকল, ভেতর থেকে রাশেদের চাপা গলার আওয়াজ শুনতে পেল। আজকের চালানে হিসেব একদম পরিষ্কার রাখবে, রাশেদ বলছিল। প্রতি বস্তায় 2 কিলো কম লিখলে কৃষক টেরও পাবে না আর জিজ্ঞেসও করতে পারবে না। 100 বস্তায় কতটা বাঁচে বুঝতে পারছ তো? এক ব্যবসায়ী চিন্তিত হয়ে বলল, যদি কেউ আবার নতুন করে মাপতে বলে তবে? রাশেদ তাচ্ছিল্যভরে হালকা হাসল। গরিব কৃষক আবার দাবি করবে? আর যদি করেও, তবে রেজিস্টার আমাদের, দাড়িপাল্লা আমাদের, লোক আমাদের। ওদের কিভাবে ভয় দেখাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। রতনের বুকটা জোরে জোরে ধরফর করতে লাগল। তার ফাতেমা বেগমের সেই উদাস মুখ মনে পড়ল। সে বুঝে গেল যে এটা কোনো সাধারণ কথা নয়। সে বাচ্চা ছিল ঠিকই, কিন্তু অন্যায় চেনার জন্য বয়স নয়, বরং বিবেক আর মনের দরকার হয়। সে চুপচাপ পিছিয়ে যেতে লাগল। তখনই ট্রের একপাশ খালি টিনের কৌটোর সাথে ধাক্কা খেল। ঠং করে একটা জোরালো আওয়াজ হল। কে ওখানে? ভেতর থেকে রাশেদের কর্কশ আওয়াজ হল। রতন ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল। তখনই সামনে হারুন এসে গেল। সে হয়তো আগে থেকেই সেখানে সতর্ক নজর রেখেছিল। সে খপ করে রতনের হাত চেপে ধরল। আরে, তুই এখানে কি করছিলি লুকিয়ে লুকিয়ে? আমি তো শুধু চা রাখতে এসেছিলাম, রতন কাঁপতে কাঁপতে বলল। হারুনের নজর মাটিতে পড়ল। চা রাখার ছোট টেবিলটির নিচে কিছু পয়সা পড়েছিল, যেগুলো শ্রমিকদের চায়ের হিসেব রাখা বাটি থেকে হয়তো আগেই কোনোভাবে পড়ে গিয়েছিল। হারুন সাথে সাথে সেই কয়েনগুলো তুলে নিল এবং জোরে চিৎকার করে উঠল। দেখো দেখো, এই ছেলেটা চুরি করছিল, মাপার ঘরের পেছনে লুকিয়ে ছক কষছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে লোক জড়ো হয়ে গেল। রাবেয়া খালা দৌড়তে দৌড়তে এলো। তার চেহারা ভয়ে সাদা হয়ে গেল। আমার ছেলে কোনোদিন চুরি করতে পারে না, তিনি কাঁপা গলায় বললেন। ও তো শুধু চা দিতে গিয়েছিল। হারুন খোঁটা দিয়ে বলল, সব মাই তো নিজের ছেলেকে ধোয়া তুলসী পাতা বলে, কিন্তু পকেট খালি থাকলে হাত খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে যায়। আমি সত্যি বলছি, আমি কিছুই নেইনি, আমি তো শুধু চা রাখতে এসেছিলাম, রতন কাঁদতে কাঁদতে বলল। ঠিক সেই সময় সুজন ভিড় ঠেলে এগিয়ে এলো। সে কোনো রাগ না দেখিয়ে হারুনের মুঠো থেকে রতনের হাত শক্ত করে ছাড়িয়ে নিল এবং বাচ্চাটিকে নিজের পেছনে নিয়ে নিল। তার গলার স্বর শান্ত ছিল, কিন্তু এইবার তাতে এমন দৃঢ়তা ছিল যে ভিড় নিজে থেকেই একদম শান্ত হয়ে গেল। হারুন, সুজন বলল, বাচ্চার হাত ছাড়লে মানুষ ছোট হয়ে যায় না, আর না দেখে প্রমাণ ছাড়া কারো ওপর চুরির দাগ লাগানো কোনো বীরত্ব নয়। রাশেদও ততক্ষণে বাইরে চলে এসেছিল। সে চোখ কুঁচকে বিরক্তির সুরে জিজ্ঞেস করল,
এর অনেক পক্ষ নিচ্ছ মনে হচ্ছে। ও কি তোমার কথাতেই এদিকে ঘোরাঘুরি করছিল না তো? ভিড়ের মধ্যে এক চাপা চাঞ্চল্য সৃষ্টি হল। কথা বাচ্চাটির দিক থেকে সরে সুজনের ওপর আসতে লাগল। তখনই রুবিনাও তার গাড়ি থেকে নেমে সেখানে পৌঁছল। সে দৃশ্যটি দেখল এবং শীতল গলায় বলল, সুজন, গরিব হওয়া আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চাদের নিজেদের নোংরা ঝগড়ায় টেনে আনা একদম ঠিক নয়। সুজন তার দিকেও ফিরে তাকাল না। সে শুধু রতনের মাথায় হাত রাখল এবং বলল, যে বাচ্চা বেঁচে যাওয়া পিঠেটাও অন্যকে জিজ্ঞাসা করে দিয়েছিল, সে কখনো চুরি করে না। আর যারা সত্যিই প্রতিটি ধানের দানার হিসেব রাখে, তারা বাচ্চাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দাড়িপাল্লাটা একবার ভালো করে দেখে নেয়। রাশেদের চেহারা শক্ত হয়ে গেল। হারুনের হাসি মুহূর্তে থেমে গেল। ভিড়ের মধ্যে প্রথমবারের মতো হাসি নয়, বরং এক গভীর সন্দেহ ছড়িয়ে পড়ল। রতন অশ্রু ভরা চোখে সুজনকে দেখল। তার মনে হল এই চুপচাপ মানুষটি এখন শুধু আর অপমান সহ্য করছিল না, সে সঠিক সময়টা চিনতে পারছিল, এবং সেই সময় এখন খুব একটা দূরে ছিল না। রতনের ঘটনার কয়েক ঘন্টা পরই মিলের উঠানে কাজ চলতে থাকলেও পরিবেশ আর একদম আগের মতো স্বাভাবিক রইল না। মানুষ এখন আর মন খুলে কথা বলছিল না, কিন্তু মাপার ঘরের কাছে দাঁড়িয়ে থাকা কৃষকদের ফিসফিসানি অনেক বেড়ে গিয়েছিল। ফাতেমা বেগম দূর থেকে দাড়িপাল্লাটা তীক্ষ্ণ চোখে দেখল এবং নিজের আঁচলের গিঁটটা আরও শক্ত করে নিল, যেন সে তার হারানো সাহসকে এখনই খুলে যাওয়া থেকে আপ্রাণ আটকাচ্ছিল। রাশেদ চৌধুরী এই হাওয়া পরিবর্তনটা বুঝে গিয়েছিল। তার চিবুকের হাসি এখন ম্লান হয়ে গিয়েছিল। সে বারবার নার্ভাস হয়ে রেজিস্টার উল্টাচ্ছিল, ব্যবসায়ীদের সাথে ধীর স্বরে সলা পরামর্শ করছিল এবং হারুনকে ইশারায় ডেকে কিছু বোঝাচ্ছিল। তার মনে ভীষণ ভয় ছিল যে যদি রতন সত্যি সত্যি কিছু শুনে থাকে, তাহলে এই কথা শুধু একটি বাচ্চার মধ্যে আর আটকে থাকবে না। দুপুর পার হওয়ার আগেই হঠাৎ মাপার ঘরে আবার শোরগোল পড়ে গেল। হারুন উঁচু গলায় চিৎকার করে উঠল, দাড়িপাল্লার সাথে কারচুপি করা হয়েছে। সে দাড়িপাল্লার নিচ থেকে একটি আলগা করা লোহার স্ক্রু তুলল এবং সবাইকে উঁচিয়ে দেখাতে লাগল, যেন এইমাত্র কোনো বড় প্রমাণ হাতে নাতে পেয়ে গেছে। লোকেরা কাজ ছেড়ে সেদিকে তাকাতে লাগল। কৃষকদের সারি অস্থির হয়ে উঠল। রাশেদ দ্রুত পায়ে এলো এবং সোজা সুজনের দিকে রাগী চোখে তাকাতে লাগল। সকাল থেকে তুমি এখানে ঘুরঘুর করছিলে, সে কঠোর স্বরে অভিযোগ করে বলল। প্রথমে বাচ্চাটিকে মাপার ঘরের পেছনে পাঠালে চরের মতো, এবার দাড়িপাল্লা খারাপ করে দিলে। আসলে কি চাও তুমি, মিলের বদনাম? সুজন অত্যন্ত শান্ত স্বরে বলল, আমি দাড়িপাল্লায় হাতও দিইনি। হারুন সাথে সাথে ফোড়ন কাটল, আমি ওরে সকালে ঝুঁকে কিছু তুলতে দেখেছিলাম। ওই সময়টাই হবে যখন ও স্ক্রুটা আলগা করেছে। মিথ্যা এত নিখুঁতভাবে সবার সামনে বলা হলো যে ভিড়ের মন টলমল করতে লাগল। ভিড় সবসময় সত্যির আগে কথার জোর শোনে। মাতিন সাহেব দাড়িপাল্লাটা কাছে গিয়ে দেখলেন। তার চেহারায় সন্দেহের চেয়ে ভয় অনেক বেশি ছিল। তিনি জানতেন যে ব্যাপারটা এত সোজা নয়, কিন্তু রাশেদের সামনে কথা বলা সহজ ছিল না। রাশেদ চাপ আরও বাড়াল। মতিন সাহেব, এমন বদমাশ লোককে মাপার ঘরের কাছে রাখা অত্যন্ত বিপজ্জনক। যতক্ষণ না এর সঠিক তদন্ত হচ্ছে, ওর মজুরি পুরোপুরি বন্ধ রাখুন। মতিন কষ্টে সুজনের দিকে তাকালেন। সুজন, যতক্ষণ না বিষয়টা পরিষ্কার হচ্ছে, তুমি মাপার ঘর আর মালতলা থেকে একটু দূরে থাকো। সুজনের ভেতরে কিছু একটা প্রবল বেগে কেঁপে উঠল, কিন্তু সে মাথা নোয়াল না। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন জিজ্ঞেস করছিল, আপনি কি সত্যিটা জেনেও এভাবে চুপ থাকবেন? মতিন সাহেব চোখ ফিরিয়ে নিলেন। তখনই ফাতেমা বেগম ভিড় ঠেলে এগিয়ে এলো। তার গলা কাঁপছিল, কিন্তু কথা থেমে থাকেনি। মতিন সাহেব, এই লোকটা মিথ্যেবাদী নয়। যেদিন আমার ওজন কম লেখা হয়েছিল, এই মানুষটাই আমাকে সাবধান থাকতে বলেছিল। ও যদি ভুল হতো, তবে একজন গরিব কৃষকের চিন্তা সে কেন করত? রাশেদ তার দিকে কটমট করে তাকালো। তোমাকে এর মাঝে কে ডাকল? নিজের ধান বেচো আর বাড়ি যাও। রাবেয়া খালাও এগিয়ে এলো। আর আমার রতনকে চোর বলার আগে কেউ একবার আমাকে জিজ্ঞেস পর্যন্ত করেনি। বাচ্চাটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওর চোখ কোনোদিন মিথ্যে বলে না। তাদের কথা অক্ষরে অক্ষরে সত্যি ছিল, কিন্তু সত্যি কথা বলা মানুষগুলোর কাছে না কোনো উঁচু চেয়ার ছিল, না কোনো মোটা রেজিস্টার ছিল। কয়েকজন শ্রমিক তাদের কথায় সম্মতিতে মাথা নাড়াল, কিন্তু মন খুলে সাথ দেওয়ার সাহস তাদের তখনও কম ছিল। সুজন সবাইকে দেখল। তার মনে হল যেন মিলের বিশাল উঠানটা একটা বড় দাড়িপাল্লায় বদলে গেছে। এক পাল্লায় ক্ষমতা, অন্যদিকে সত্যি। আর সত্যিটাকে এখন বড্ড হালকা মনে হচ্ছিল, কারণ সেটা যে হাত ধরে তুলেছিল তা ভয় কাঁপছিল। তখনই গেটের দিক থেকে একটি ধীর কিন্তু অত্যন্ত স্পষ্ট গলা শোনা গেল,
ভয় পেলে সত্যির ওজন কখনো কমে যায় না। সবাই চমকে ঘুরে তাকাল। সেখানে সাবিত্রী দেবী দাঁড়িয়েছিলেন। বয়স তার পিঠ কিছুটা ঝুঁকিয়ে দিয়েছিল, কিন্তু চোখে এক অদ্ভুত তেজ আর দৃঢ়তা ছিল। তার হাতে লাল কাপড়ে মোড়ানো সেই পুরনো পুটলিটি ছিল। তারেক রহমান তার পেছনে চুপচাপ এবং গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন। সাবিত্রী দেবী ধীরে ধীরে ভেতরে এলেন। তিনি লাল কাপড়টা কিছুটা খুললেন। ভেতরে পুরনো ডায়েরির জীর্ণ প্রান্ত দেখা গেল। তিনি সুজনের সামনে এসে দাঁড়ালেন এবং ভারাক্রান্ত স্বরে বললেন, বাবা, তোর পিতা যে আমানত আমার কাছে রেখে গিয়েছিলেন, আজ সেটা সবার সামনে আনার সঠিক সময় এসে গেছে। মিলের উঠান একেবারে পিনপতন শান্ত হয়ে গেল। রাশেদের চোখে প্রথমবারের মতো অজানা ভয় ফুটে উঠল। সুজন সেই পুরনো ডায়েরিটিকে এমনভাবে দেখল যেন বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা সূর্য আজ কালো মেঘের পেছন থেকে বেরিয়ে আসতে চলেছে। সাবিত্রী দেবীর হাতে লাল কাপড়ে মোড়ানো সেই পুরনো পুটলিটা দেখে মিলে দাঁড়িয়ে থাকা মানুষদের মনে যেন একসাথে অসংখ্য প্রশ্ন জেগে উঠল। কিন্তু সেদিন তারেক রহমান কাউকে কিছু বোঝানোর জন্য কোনো তাড়াহুড়ো করলেন না। তিনি শুধু মতিন সাহেবকে বললেন যে পরের দিন সকালে সমস্ত শ্রমিক, কৃষক, ব্যবসায়ী এবং মিলের সাথে যুক্ত মানুষদের নিয়ে একটি খোলা সাধারণ বৈঠকের আয়োজন করা হোক। কথা এখন আর শুধু দাড়িপাল্লা বা একজন সাধারণ শ্রমিকের ওপর ওঠা মিথ্যে অভিযোগের ছিল না। কথা সেই পরম ভরসার ছিল যার উপর নির্ভর করে পুরো শ্যামনগর তাদের মাথার ঘাম পায়ে ফেলা ফসল এই মিল পর্যন্ত নিয়ে আসত। পরের দিন সকালে মা অন্নপূর্ণা রাইস মিলের বড় গুদামটি বৈঠকের জন্য পরিষ্কার করা হলো। যেখানে সাধারণ দিনগুলিতে অতিরিক্ত ধানের বস্তা রাখা হতো, সেখানে আজ সারি সারি চেয়ার পাতা হলো। সামনে একটি লম্বা টেবিল রাখা হয়েছিল, যার উপর রেজিস্টার, কিছু পুরনো কাগজ এবং সাবিত্রী দেবীর ডায়েরিটি কাপড়ে ঢাকা পড়েছিল। শ্রমিকেরা পিছনের দিকে মাটিতে বসে গেল। কৃষকেরা দেয়ালের পাশে সারি বেঁধে দাঁড়িয়েছিল। কিছু ব্যবসায়ী সাদা কুর্তা আর চকচকে দামি ঘড়ি পরে এসেছিল। স্থানীয় সাংবাদিক হাসান মাহমুদও নিজের ছোট নোটপ্যাড এবং ক্যামেরা নিয়ে এক কোণায় প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। তার প্রথমে মনে হয়েছিল যে এটা শুধু বেচাকেনার কোনো সাধারণ বৈঠক হবে, কিন্তু থমথমে পরিবেশ দেখে সে বুঝে নিল যে এখানে কোনো গভীর রহস্য খুলতে চলেছে। সুজন সবার পিছনে বসেছিল। তার চেহারা একেবারে শান্ত ছিল, কিন্তু চোখে সারারাত জেগে থাকার ছাপ আর ক্লান্তি ছিল। রতন রাবেয়া খালার পাশে চুপচাপ বসেছিল। ফতেমা বেগম নিজের আঁচলের কোণটা বারবার কচলাচ্ছিল। মতিন সাহেব বারবার ঘাম মুছছিলেন আর রেজিস্টার দেখছিলেন, যেন কাগজপত্রের মধ্যে নিজের ভয়ের আশ্রয় খুঁজছিলেন। কিছুক্ষণ পর রাশেদ চৌধুরী এলো। আজ সে আগের চেয়েও বেশি সেজেগুজে পারফিউম মেখে এসেছিল। তার পেছনে রুবিনা সেন নামল। গাঢ় রঙের রেশমি শাড়ি, গলায় সোনার ভারী চেন এবং চেহারায় সেই অহংকারী আত্মবিশ্বাস যা সত্যির মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত খুব মজবুত বলে মনে হয়। রাশেদ ভেতরে এসেই কিছু ব্যবসায়ীর সাথে হেসে হাত মেলাল, যেন বৈঠকটা তাঁরই সম্মান বাড়ানোর জন্য বিশেষভাবে ডাকা হয়েছে। রুবিনার নজর পিছনে বসে থাকা সুজনের উপর পড়ল। সে প্রথমে তো না দেখার অভিনয় করল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। গলা খুব উঁচু ছিল না, কিন্তু এতটুকু অবশ্যই ছিল যে কাছে বসে থাকা লোকেরা শুনতে পায়। তুমিও বৈঠকে বসে আছো সুজন? এখানে হিসেব নিকেশের কথা হবে, বড় মানুষদের কথা হবে। তুমি তো শুধু বস্তা তুলতেই পারো। অনেক চেহারায় অস্বস্তি ছড়িয়ে পড়ল। এবার লোকেরা আর আগের মতো মন খুলে হাসল না, কারণ আগের দিন থেকে তাদের ভেতরে সন্দেহের একটি ছোট বীজ রোপিত হয়ে গিয়েছিল। কিন্তু রুবিনা সেই নীরবতাকেই নিজের জয় মনে করল। রাশেদ চেয়ার টানতে টানতে বিরক্ত হয়ে বলল, রুবিনা, বাদ দাও। কিছু মানুষ সব জায়গায় না বুঝেই বসে পড়ে, তাদের নিজেদের আসল জায়গা বুঝিয়ে দিতে হয়। তারপর সে মতিনের দিকে তাকাল। বৈঠক শুরু করুন, আর আগে এটা পরিষ্কার করুন যে মিলের বদনাম ছড়ানো এই লোকেদের বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতিনের গলা শুকিয়ে গেল। তিনি তারেকের দিকে তাকালেন। তারেক এতক্ষণ শান্ত হয়ে বসেছিলেন। সাবিত্রী দেবী নিজের ডায়েরির উপর হাত রাখলেন, কিন্তু তখনও কাপড় সরালেন না। রুবিনা শেষবারের মতো তাচ্ছিল্য ভরে সুজনের দিকে তাকাল। তোমার নীরবতাকে লোকেরা ভালো মানুষই মনে করে, কিন্তু আমি জানি এটা তোমার অক্ষমতার বাধ্যবাধকতা।
মানুষ যদি সত্যি সত্যি সম্মানীয় হয় তবে অন্যের পিছনে লুকিয়ে মিথ্যে কথা ছড়ায় না। সুজন কোনো উত্তর দিল না। সে শুধু রতন এবং ফাতেমার দিকে তাকাল। তারা দুজনেই ভয়ে জড়সড় হয়েছিল, কিন্তু এখন আর তারা একা ছিল না। এই দৃশ্য দেখেই তার ভেতরে এক গভীর স্থিরতা নেমে এলো। আজ কথা তার অপমানের ছিল না, আজ কথা সেই হাতগুলোর ছিল যেগুলোকে বছরের পর বছর ধরে কম মাপা হয়েছিল, ঠকানো হয়েছিল। তখনই তারেক রহমান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। গুদামের সমস্ত ফিসফিসানি মুহূর্তেই থেমে গেল। তিনি টেবিলের ওপর রাখা কাগজগুলো ঠিক করলেন। তারপর স্পষ্ট ও জোরালো গলায় বললেন, কাউকে বের করে দেওয়া বা দোষী সাব্যস্ত করার আগে এটা জানা দরকার যে এই মিলের আসল অধিকার কার হাতে রয়েছে। রাশেদের চেহারা শক্ত হয়ে গেল। রুবিনার আত্মবিশ্বাসী হাসি প্রথমবারের মতো ম্লান হল এবং পুরো গুদাম শ্বাস আটকে সেই লাল কাপড়ের মোড়ানো ডায়েরিটির দিকে এক দৃষ্টে তাকাতে লাগল। তারেক রহমানের শব্দগুলো গুদামের দেওয়ালে ধাক্কা খেয়ে যেন সবার ভেতরে গভীরভাবে নেমে গেল। কয়েক মুহূর্ত পর্যন্ত কেউ নড়লও না। বাইরে কোনো ট্রাকের হর্ন বাজল, কিন্তু ভেতরে বসে থাকা লোকেদের মনে হল যেন সেই শব্দটা অনেক অনেক দূর থেকে আসছে। সবার নজর এখন টেবিলের ওপর রাখা লাল কাপড়ের পুটলিটির দিকে নিবদ্ধ ছিল। সাবিত্রী দেবী কাঁপা কাঁপা হাতে সযতনে কাপড়টা খুললেন। ভেতরে পুরনো ডায়েরি, হলদেটে হয়ে যাওয়া কাগজ এবং শিলমোহর লাগানো ফাইলগুলো রাখা ছিল। কাগজগুলো পুরনো ছিল ঠিকই, কিন্তু সেগুলোর মধ্যে বন্দী সত্যিটা আজও ততটাই মজবুত ছিল। তারেক প্রথম দলিলটি তুললেন। তার গলা শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দ গুদামের বাতাসকে ভারী করে তুলছিল। এটি মা অন্নপূর্ণা রাইস মিলের মূল স্থাপনার সাথে যুক্ত সরকারি প্রতিলিপি। এর আসল প্রতিষ্ঠাতা ছিলেন সনাতন দাস। তার মৃত্যুর পর আইনি উত্তরাধিকার তার একমাত্র পুত্রের কাছে যায়। বহু বছর ধরে পরিচালনা শুধু অংশীদার এবং পরিচালকদের হাতে ছিল, কিন্তু প্রধান অধিকার কখনো হাত বদল হয়নি। রাশেদ চেয়ারের ওপর একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। তার চেহারায় তীব্র অস্থিরতা চলে এসেছিল। রুবিনা নিজের ঠোঁট কামড়ে ধরল, যেন সে এখনও বিশ্বাস করতে চাইছিল যে এসব অন্য কারো বানানো কথা। তারেক দ্বিতীয় কাগজটি খুলল এবং স্পষ্ট গলায় ঘোষণা করল, এই মিলের বর্তমান আইনি উত্তরাধিকারী এবং প্রধান মালিক হলেন সুজন দাস। গুদামের সবার যেন নিঃশ্বাস আটকে গেল। কারোর হাত থেকে চায়ের ভাঁড় পড়তে পড়তে বেঁচে গেল। কৃষকদের শ্রেণীতে দাঁড়িয়ে থাকা ফাতেমা বেগম বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। রতন তার মায়ের হাত শক্ত করে ধরে ফেলল। মতিন সাহেবের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। হারুন ব্যাপারীর ঘাড় নিজে থেকেই লজ্জায় ঝুঁকে পড়ল। রুবিনা প্রথমে হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসি গলার মধ্যেই ভেঙে গেল। এটা এটা কি করে হতে পারে? সে কাঁপা গলায় বলল, সুজন, এই মানুষটা, এটা তো... সে বাক্যটি শেষ করতে পারল না। যে মানুষটিকে সে শুধুমাত্র একজন নিছু বস্তাবওয়া লোক মনে করে এসেছিল, সেই বিশাল জায়গার আসল মালিক বের হল, যেখানে সে তার নতুন জীবনের জাঁকজমক দেখাতে আসত। তারেক দলিলগুলো সবার দিকে এগিয়ে দিল। আপনারা কাগজগুলো দেখতে পারেন। স্বাক্ষর, আইনি সিলমোহর, উত্তরাধিকারের অকাট্য প্রমাণ এবং ব্যাংকের রেকর্ড সব মজুত আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার সবার চোখ সুজনের দিকে ঘুরে গেল। সে ধীরে করে নিজের জায়গা থেকে উঠল। না তার মধ্যে জয়ের কোনো শোরগোল ছিল, না কোনো প্রতিশোধের আগুন জ্বলছিল। সে এমনভাবে ধীর পায়ে হাঁটল যেন কোনো দীর্ঘ যাত্রার পর অবশেষে নিজের উঠানেই ফিরে আসছে। সে টেবিলের কাছে গিয়ে পিতার ডায়েরির ওপর হাত রাখল। কয়েক মুহূর্ত সে চুপ করে রইল। তারপর বলল, আমি এই কথাটা এতদিন লুকিয়েছিলাম, কারণ আমার পিতা চেয়েছিলেন যে আমি প্রথমে একজন শ্রমিকের পিঠের কষ্টটা বুঝি। যে মানুষ বস্তার ভার জানে না, সে চেয়ারে বসে ন্যায়ের কথা শুধু বই থেকেই শেখে। তার গলায় কম্পন ছিল, কিন্তু বিন্দুমাত্র দুর্বলতা নয়। আমি অনেক অপমান শুনেছি, মজুরি কাটা দেখেছি, কৃষকদের দাড়িপাল্লার সামনে অসহায় হয়ে ঝুঁকতে দেখেছি। আমি এটা জানতে চেয়েছিলাম যে এই মিলের দেওয়ালের নিচে কার ব্যথা চাপা পড়ে আছে।
রাশেদ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। এসব আবেগপ্রবণ কথা। মালিক হও তো হও, কিন্তু মাপার ঘরের কারচুপির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারেক তার দিকে তাকানো। এখন সেই কথাটাও পরিষ্কার হবে। তিনি সাংবাদিক হাসান মাহমুদকে ইশারা করলেন। সাংবাদিকটি এগিয়ে এলো। সে প্রমাণসহ জানালো যে অনেক কৃষকের ওজন এবং পেমেন্টের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে নথিবদ্ধ হয়েছে। তারপর রতনকে ডাকা হলো। বাচ্চাটি ভয়ে কাঁপছিল, কিন্তু সুজন তার দিকে তাকিয়ে অভয় দিয়ে মাথা নাড়াল। রতন আস্তে আস্তে সেই কথাটা সবাইকে জানাল, যা সে মাপার ঘরের পেছনে নিজের কানে শুনেছিল। এরপর ফাতেমা বেগম এগিয়ে এলো। আমার ধানের ওজন কম লেখা হয়েছিল, সে বলল, এবং আমি ভয়ের কারণে এতদিন চুপ করেছিলাম। কিন্তু আজ যদি আমি চুপ থাকি, তবে আমার বাচ্চাদের মুখের রুটিও এই মিথ্যের কাছে হেরে যাবে। তারেক রেজিস্টারের কয়েকটি কলম দেখালো। কিছু কৃষকের নাম, বস্তার সংখ্যা, পেমেন্ট এবং আসল ওজনের অনুমানের মধ্যে গরমিল পরিষ্কার ছিল। মতিন সাহেব কাপা হাতে রেজিস্টার উল্টালেন এবং প্রথমবারের মতো ধীর স্বরে নিজের অপরাধ স্বীকার করলেন। অনেকবার বাবুদের চাপের মুখে কাগজ পাল্টানো হয়েছে। রাশেদের চেহারা লাল থেকে সাদা হয়ে গেল। তার চোখ এদিক ওদিক ছুটতে লাগল, যেন পালানোর কোনো রাস্তা খুঁজছিল। রুবিনা চেয়ারের উপর পাথরের মূর্তির মতো হয়ে গেল। সোনার চেনটা এখন তার গলায় ফাঁস আর বোঝার মতো মনে হচ্ছিল। সুজন সবাইকে দেখল এবং বলল, আজ এখানে কাউকে শুধু অপমান করার জন্য সত্যিটা প্রকাশ করা হয়নি। সত্যি এই জন্যই খোলা হয়েছে, যাতে এর পর থেকে কোনো কৃষক নিজের অধিকার হারিয়ে খালি হাতে ঘরে না ফেরে, কোনো শ্রমিক যেন বিনা কারণে দোষী না হয়, এবং কোনো বাচ্চা মিথ্যে চুরির অপবাদে না কাঁপে। গুজামে নিস্তব্ধতা ছেয়েছিল। কিন্তু সেটা ভয়ের নিস্তব্ধতা ছিল, ঘন। সেটা সেই পরম মুহূর্তের নিস্তব্ধতা ছিল, যখন লোকেরা প্রথমবারের মতো বুঝতে পারে যে শান্ত মানুষও বিশাল পাহাড় হতে পারে। সে শুধু ভেঙে পড়ে না, সঠিক সময়ে সোজা হয়ে দাঁড়াতেও জানে। গুদামে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা ধীরে ধীরে লোকেদের চেহারায় স্বস্তি হয়ে নেমে আসতে লাগল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে চোখগুলো সুজন দাসকে একজন সাধারণ কুলি মজুর মনে করে দেখছিল, এখন সেই চোখগুলোতেই লজ্জা, সম্মান এবং বিস্ময় একসাথে ভাসছিল। কারোর কাছে বলার মতো কোনো শব্দ অবশিষ্ট ছিল না। দাড়িপাল্লা, রেজিস্টার আর পুরনো ডায়েরি তিনটেই যেন নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে সত্যের সাক্ষ্য দিয়ে ফেলেছিল। রুবিনা সেইন চেয়ারে স্থবির হয়ে বসেই রইল। তার হাতের চুড়িগুলো এখন আর রিনিঝিনি করে বাজছিল না। সে নিজের গলার সোনার চেইনটাকে অজান্তেই হাত দিয়ে চেপে ধরছিল, যেন সেটাই তাকে সামলে নেবে। কিন্তু সেই সময়ে কোনো গয়না, কোনো রেশমি শাড়ি, কোনো উঁচু নাম তার ভেতরে ওঠা তীব্র অনুশোচনাকে আটকাতে পারছিল না। তার চোখের সামনে পুরনো অভাবী কিন্তু সুখের দিনগুলো বায়োস্কোপের মতো ঘুরতে লাগল। সেই ছোট রান্নাঘর, বৃষ্টির রাত, সুজনের ভিজে ফেরা, ওষুধের পুড়িয়া এবং সেই পাতলা রূপোর পায়েল, যেটাকে সে কখনো ছোট মনে করে হাসিতে তাচ্ছিল্য করে এড়িয়ে গিয়েছিল। আজ সে মর্মে মর্মে বুঝতে পারল যে কিছু জিনিস দাম দিয়ে নয়, বরং নিয়ত আর ভালোবাসা দিয়ে বড় হয়। যে মানুষটিকে সে দুর্বল আর অপদার্থ মনে করেছিল, সে এতগুলো বছর চুপ থেকে ভেতর থেকে কতটা বিশাল আর মহৎ বেরোল। তার চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। সে আস্তে করে বলল, সুজন, আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। রাশেদ সাথে সাথে কথা সামলানোর চেষ্টা করল। এসব শুধুই ভুল বোঝাবুঝি, সে ঘাবড়ানো গলায় বলল, ব্যবসায় একটু আধটু হিসেব এদিক ওদিক হতেই থাকে, আমাকে ইচ্ছে করে বদনাম করা হচ্ছে। কিন্তু এখন তার গলায় সেই পুরনো দাপট আর জোর ছিল না। সাংবাদিক হাসান মাহমুদ নিজের নোটপ্যাডটা বন্ধ করল এবং শান্ত স্বরে বলল, ভুল বোঝাবুঝি একজন কৃষকের সাথে হলে তাকে ভুল বলা যেতে পারে, কিন্তু অনেক কৃষকের সাথে হলে তাকে চুরি আর প্রতারণার পদ্ধতি বলা হয়। এটা শুনতেই কৃষকদের ভিড়ে তুমুল চাঞ্চল্য সৃষ্টি হল। কিছু মুখ প্রথমবারের মতো সরাসরি রাশেদের দিকে রাগী চোখে উঠল। মতিন সাহেব লজ্জায় মাথা নিচু করে নিলেন। সুজনবাবু, তিনি ভারাক্রান্ত স্বরে বললেন, আমার অনেক বড় ভুল হয়েছে। ভয় আর চাপের মুখে আমি অনেক অন্যায় না দেখার ভান করেছি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। সুজন তাকে আটকাল না, তাকে অপমানও করল না। সে শুধু এতটুকুই বলল, ভুল স্বীকার করা সহজ কাজ নয় মতিন সাহেব, এখন তার চেয়েও বড় কাজ হল সেই ভুলটা প্রায়শ্চিত্ত করে শুধরে নেওয়া। রুবিনা উঠল,
তার পা টলমল করছিল। সে সুজনের সামনে এলো, কিন্তু তার চোখ লজ্জায় ওপরের দিকে উঠতে পারছিল না। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সে ভাঙা গলায় কেটে জিজ্ঞেস করল। আমি সম্পদকেই আসল জীবন মনে করে নিয়েছিলাম। আমি তোমার হাড় ভাঙা পরিশ্রমকে দুর্বলতা ভেবেছিলাম। আমি আমি খুব ছোট মনের মানুষ বেরিয়েছি। সুজন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখল। সেই নজরে অনেক না বলা ব্যথা ছিল, কিন্তু কোনো রাগ বা ঘৃণা ছিল না। রুবিনা, সে ধীরে করে বলল, ক্ষমা করা আমার হাতে আছে, আর আমি তোমাকে মন থেকেই ক্ষমা করছি। কিন্তু কিছু ভাঙা রাস্তা চোখের জলে আর ফেরত খোলে না। যেই ঘর বিশ্বাস ভাঙার কারণে একবার খালি হয়ে যায়, সেখানে ফিরে যাওয়া দুজনের জন্যই ভালো হয় না। রুবিনার চেহারা নিচু হয়ে গেল। এটা কোনো শাস্তি ছিল না, কিন্তু এটা এক রূঢ় সত্যি ছিল, এবং অনেক সময় সত্যি যে কোনো শাস্তির চেয়েও অনেক বেশি গভীর হয়। তারপর সুজন সবার দিকে ঘুরে উদাত্ত গলায় বলল, আজ থেকে এই মিলে কিছু নিয়ম বদলাবে। প্রত্যেক কৃষকের ফসলের পরিমাপ প্রকাশ্যে সবার সামনে হবে। ওজন খাতায় লেখার আগে কৃষক নিজে দেখবে। কোনো শ্রমিকের মজুরি কোনো লিখিত কারণ ছাড়া কাটা হবে না। চোট লাগলে পুরো চিকিৎসার খরচ মিল বহন করবে, এবং শ্রমিকদের বাচ্চাদের পড়াশোনার জন্য মিলের লভ্যাংশ থেকে একটি ছোট ফান্ড তৈরি করা হবে। রাতান তার মায়ের হাত শক্ত করে ধরে ফেলল। আনন্দে ফাতেমা বেগমের চোখে প্রথমবারের মতো ভয়ের জায়গায় এক পরম স্বস্তি এল। কয়েকজন বয়স্ক শ্রমিক চুপচাপ নিজেদের পুরনো গামছা দিয়ে চোখ মুছে নিল। সুজন আরও বলল, এই মিল আমার পিতার কষ্টার্জিত উত্তরাধিকার, কিন্তু এখন এর আসল সম্মান সেই ঘরমার্ত হাতগুলোর মাধ্যমেই তৈরি হবে যারা রোজ একে চালায়। মালিক কখনো একা মিল বানায় না। কৃষক, শ্রমিক, চা দেওয়া বাচ্চা, হিসেব লেখা করণিক সবাই মিলে এই রুটির জগৎ দাঁড় করায়। রাশেদ ধপ করে চেয়ারে বসে পড়ল, যেন তার ভেতরের সব দম্ভ আর অহংকার হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। রুবিনা চুপ ছিল, এবং এই নীরবতা প্রথমবারের মতো অহংকারের নয়, বরং চরম অনুশোচনার ছিল। সেদিন সুজন দাস কাউকে নিজের পায়ের কাছে ঝোঁকায়নি। সে শুধু সেই লোকেদের উঠে দাঁড়ানোর পথ দেখিয়েছিল যারা বছরের পর বছর ধরে ভয়ে মাথা নিচু করে বেঁচেছিল। আর হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় জয় ছিল। সেই সন্ধ্যায় মা অন্নপূর্ণা রাইস মিলের উঠান আগের মতোই ছিল, তবু সবকিছু যেন ম্যাজিকের মতো পাল্টে গিয়েছিল। ধানের বস্তাগুলো এখনও সারিতে রাখা ছিল, দাড়িপাল্লা এখনও সেখানেই দাঁড়িয়েছিল, আর বাতাসে তুষের সেই পুরনো পরিচিত গন্ধটাই ছিল। কিন্তু লোকেদের চোখে এখন আর কোনো ভয় ছিল না, আশা অনেক বেশি ছিল। শ্রমিকেরা বুক ফুলিয়ে ধীরে ধীরে বাইরে বেরোচ্ছিল। কৃষকেরা নিজেদের মধ্যে ধীর গলায় হাসি মুখে কথা বলছিল, যেন বছরের পর বছর পর কেউ তাদের মনের জটিল জট খুলে দিয়েছে। সুজন একা গুদামের দরজার কাছে গিয়ে দাঁড়াল। মাটিতে কিছু ধানের দানা ছড়িয়ে পড়েছিল। সে সযত্নে ঝুঁকল এবং সেগুলো নিজের হাতের তালুতে গোছাতে লাগল। রতন দৌড়ে এসে বলল, কাকা, এখন তো আপনি এত বড় মালিক, তবু মাটি থেকে দানা কেন তুলছেন? সুজন তার দিকে তাকাল এবং মিষ্টি করে হাসল। বাবা, প্রতিটি দানায় কোনো কৃষকের ঘুম, কোনো শ্রমিকের ঘাম, আর কোনো মায়ের রান্নাঘর লুকিয়ে থাকে। যে এই দানা সম্মান করতে ভুলে যায়, সে মানুষের সম্মানও ভুলে যায়। দূরে দাঁড়িয়ে থাকা রুবিনা এই কথা শুনল। তার চোখ আবার জলে ভরে এলো। কিন্তু এবার সুজন তার দিকে পিছনে ফিরেও তাকাল না। কিছু সম্পর্ক ক্ষমা করা যেতে পারে, কিন্তু আবার সেগুলোতে কোনোদিন বাঁচা যায় না। সেদিন শ্যামনগরের মানুষ শিখেছিল যে মানুষের আসল মূল্য তার দামি কাপড়, চকচকে চটি, বড় বাড়ি বা গাড়ি দিয়ে হয় না। অনেক সময় যে সবচেয়ে কম কথা বলে, সেই সবচেয়ে গভীর সত্যি বুকে নিয়ে বেঁচে থাকে, এবং যে অপমান সহ্য করেও অন্যের অধিকার বাঁচায়, সেই সত্যিই বড় মানুষ হয়। যদি আপনারাও জীবনে কখনো কারোর বাইরের রূপ দেখে তাকে ছোট বা দুর্বল মনে করে থাকেন, তবে আজ একটু দাঁড়িয়ে চিন্তা করুন। এই গল্প থেকে আমরা এই অমোঘ শিক্ষা পাই যে মানুষের আসল দাম তার কাপড়, টাকা, গাড়ি বা উঁচু নামে হয় না, বরং তার চরিত্র, ধৈর্য এবং অন্যদের প্রতি তার ব্যবহারের উপর নির্ভর করে। জীবনে অনেক সময় শান্ত থাকা মানুষদের আমরা দুর্বল মনে করি, কিন্তু সত্যি এটাই যে সহনশীলতাও একটি অনেক বড় মানসিক শক্তি। সুজন দিনের পর দিন অপমান সহ্য করেছিল, কিন্তু নিজের মনকে তিক্ততায় ভরেনি।
সে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ন্যায়ের পথ বেছে নিয়েছিল এবং এটাই তাকে সত্যিই বড় বানায়। পরিবার এবং ভালোবাসার অর্থ কেবল সুখ সুবিধা নয়। সত্যিকারের ভালোবাসা কঠিন অভাবের দিনগুলোতে চেনা যায়, যখন পকেট খালি থাকে, ঘর ছোট থাকে, কিন্তু মনে সম্মান বেঁচে থাকে। যে ব্যক্তি সংগ্রামের সময় সঙ্গ ছেড়ে দেয়, সে প্রায়শই সুখের সময়ও সত্যিকারের সঙ্গী হিসাবে পরিচয় দিতে পারে না। আমাদের দৈনন্দিন জীবনে কোনো শ্রমিক, কৃষক, চা বিক্রেতা বা সাধারণ কাপড় পরা মানুষকে কোনোদিন ছোট মনে করা উচিত নয়। প্রতিটি চেহারার পিছনে একটি না বলা গল্প থাকে। প্রতিটি হাতের পরিশ্রমে লুকিয়ে থাকে গভীর সম্মান।